অনলাইন দুনিয়ার একটা সমস্যা হলো যে এখানে আপনি যে মেসেজই করেন, যে পোস্টই করেন সেটা অনেকটা পার্মানেন্টলি রয়ে যায় এবং দেখা যায় আপনার অনেক আগে করা কোনো পোস্ট বহু বছর পরে এসে সমস্যা তৈরি করছে। এই জিনিসটা একদিক থেকে দেখলে বিরাট বড় একটা ঝামেলা। এই সমস্যাটারই খুব ইউনিক একটা সমাধান নিয়ে এসেছিল পার্টিকুলার একটা অ্যাপ, আপনারা সেটাকে স্ন্যাপচ্যাট নামে ছিলেন। এই স্ন্যাপচ্যাট প্রথমবারের মতো ডিসঅ্যাপিয়ারিং মেসেজেসের সুবিধা নিয়ে এসেছিল। এটা দিয়ে ছবি পাঠানো যেত এবং ব্যবহারকারী সেই ছবি দেখার পরে এটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। শুরুতে বিষয়টা শুধু ছবিতে সীমাবদ্ধ থাকলেও পরে টেক্সট মেসেজেও একই ধরনের সুবিধা দিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো পুরো দুনিয়া যাদেরকে স্ন্যাপচ্যাটের ফাউন্ডার বলে জানে তাদের মাথায় কিন্তু অ্যাপটা তৈরির কথা আসে নাই। এই আইডিয়াটা সম্পূর্ণ অন্য আরেকজনের মাথায় আসা, যার ব্যাপারে মানুষ খুব বেশি একটা জানে না এবং তার নামও শোনা যায় না। এই মানুষটা যে শুধু এই আইডিয়াটা সামনে নিয়ে এসেছিল তা না, স্ন্যাপচ্যাটের এখন আমরা যে লোগোটা দেখতে পাই এটার যে আগের ভার্সনটা ছিল সেই লোগোটাও এই মানুষটাই ডিজাইন করেছিল। আরও মজার ব্যাপার হলো স্ন্যাপচ্যাটের যে দুইজন ফাউন্ডারের ব্যাপারে সবাই জানে তারা এখন বিলিয়নিয়ার হলেও অরিজিনালি যার হাত ধরে এই স্ন্যাপচ্যাট এসেছে, যার মাথায় এই স্ন্যাপচ্যাটের আইডিয়া এসেছিল, সে কিন্তু খুব বেশি টাকা পয়সার মালিক হতে পারে নাই। তাকে খুব অল্প টাকা পয়সা দিয়ে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। অথচ তিনজন একই ইউনিভার্সিটিতে পড়তো এবং বন্ধু ছিল। তাহলে কি এমন হয়ে গেল যে দিন শেষে একজন বাদ পড়ে গেল আর বাকি দুইজন পরিচিত হলো স্ন্যাপচ্যাটের ফাউন্ডার হিসেবে। 2011 সালের প্রথম দিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট প্রথম এই ধরনের একটা অ্যাপ তৈরির কথা ভাবে, যেখানে মেসেজ পাঠালে সেটা গায়েব হয়ে যাবে এবং এটার কোনো ট্রেস থাকবে না। এই মানুষটার নাম রেজি ব্রাউন। আইডিয়াটা নিয়ে সে এত এক্সাইটেড ছিল যে সে তার বন্ধুর সঙ্গে শেয়ার করে। তার বন্ধু ছিল ইভান স্পেগেল। ইভান স্পেগেল এটা শোনার সঙ্গে সঙ্গে এক্সাইটেড হয়ে যায় এবং সে বলে এটা তো $1 মিলিয়ন আইডিয়া। সমস্যা হলো ইভান স্পেগেল বা রেজি কেউই কোডিং জানতো না, ফলে এই অ্যাপটা তৈরি করা তাদের জন্য অসম্ভব ছিল। তো এটার সলিউশন কি হতে পারে? এটার সলিউশন হতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আসা। তাও তারা তৃতীয় ব্যক্তি খুঁজতে থাকলো এবং এক পর্যায়ে তারা পেয়েও গেল। ইভান স্পেগেল এক সময় আরেকজনের সঙ্গে মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেটার নাম ছিল ফিউচার ফ্রেশম্যান। তো এই ফিউচার ফ্রেশম্যান যার সঙ্গে মিলে তৈরি করা হয়েছিল সে কোডিং জানে। তাকে তারা চিন্তা করলো যে এই কোম্পানিতে নিয়ে আসবে। এই মানুষটার নাম ববি মার্ফি। খুব দ্রুতই তিনজনের মধ্যে একটা মৌখিক সমঝোতা হয়ে গেল যে নতুন এই প্রতিষ্ঠানের 1/3 করে মালিক হবে তারা তিনজন এবং তিনজন তিনটা দায়িত্ব নেবে। ইভান স্পেগেল হবেন সিইও, ববি মার্ফি হবে চিফ টেকনোলজি অফিসার এবং যার মাথায় অরিজিনালি এই আইডিয়াটা এসেছে সে হবে চিফ মার্কেটিং অফিসার। তারা যে এভাবে দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন সেটার পেছনেও একটা রিজন ছিল। তারা এক একজন এক এক ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন, এক একজনের এক এক কোয়ালিটি ছিল। যেমন ইভান স্পেগেল প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে পড়ালেখা করছিলেন, অন্যদিকে ববি মার্ফি পড়ালেখা করছিলেন ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে, আর রেজি ব্রাউন ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ফলে তাদের নিজ নিজ দক্ষতা ছিল যেটা দিয়ে তারা এখানে কন্ট্রিবিউট করতে পারত। তো তারা তিনজন মৌখিকভাবে একমত হওয়ার পরে নিজেদের প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করে দেয় এবং তারা নিজেদের অ্যাপটার নাম রাখে পিকাবু। এখন এইটা নিয়ে কাজ করার জন্য তাদের একটা নিরবিচ্ছিন্ন পরিবেশ দরকার ছিল। এই জন্য তারা ইভান স্পেগেলের বাবার বাসায় চলে যায় এবং সেখানে তারা লম্বা একটা সময় থাকতে শুরু করে। তো এটার কাজ খুব জোরে সোরে চলতে থাকে এবং নানা ধরনের বিভিন্ন কমপ্লিকেশনস সামনে আসতে থাকে, কোনোটা ব্যবসায়িক কমপ্লিকেশনস, কোনোটা অ্যাপ রিলেটেড কমপ্লিকেশনস। এবং এসব সমস্যা সমাধানের জন্য তারা টয়োপা গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান খোলে। এখানে একটা বিরাট বড় ফাঁকি আছে যেটা রেজি ব্রাউন জানতো না, সেটা হচ্ছে টয়োপা গ্রুপ আসলে পুরনো একটা প্রতিষ্ঠান। এই টয়োপা গ্রুপের আগের নাম ছিল ফিউচার ফ্রেশম্যান, যেটা ইভান স্পেগেল এবং ববি মার্ফি মিলে গড়ে তুলেছিল এবং ফেইল্ড হয়েছিল। ওইটাকেই তারা রিনেম করে এবং এই প্রতিষ্ঠানটার 60-40 মালিকানা এদের দুজনের কাছে ছিল। 60% ছিল ইভান স্পেগেলের কাছে, 40% ছিল ববি মার্ফির কাছে। এইটাতে রেজি ব্রাউনের কোনো অংশ ছিল না। তারা শুধু ওইটাকে রিনেম করে এনে এই পিকাবু অ্যাপটাকে এই প্রতিষ্ঠানের আন্ডারে নিয়ে যায়। এখন রেজি ব্রাউন তো এটার ব্যাপারে কিছুই জানে না, সে তার মতো চলছে। সে দেখা যাচ্ছে যে এই পিকাবু অ্যাপের FAQ সেকশনটা রেডি করছে, তারপর পলিসি এই জিনিসগুলো নির্ধারণ করছে, এগুলো লিখছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। তবে রেজি ব্রাউন এই টয়োপা গ্রুপের ব্যাপারে বিস্তারিতভাবে সেরকম কিছু না জানলেও একটা জিনিস সে নোটিস করেছিল, সেটা হচ্ছে ইভান স্পেগেল এবং ববি মার্ফির মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন হয়ে যাচ্ছে এই অ্যাপ তৈরির সময় এবং তাকে অনেকটা সাইডলাইন করে দেওয়া হচ্ছে।
এবং একদিন সে অনেকটা দুর্ঘটনাবশতই এভান স্পেগেল এবং ববি মার্ফির কথোপকথন শুনে ফেলে। তারা আলাপ করছিল কিভাবে তারা এই রেজি ব্রাউনকে সাইডে সরিয়ে দিবে এবং পুরো জিনিসটা নিজেদের নামে নিয়ে নেবে। এটা শোনার পরে স্বাভাবিকভাবেই খুব ক্ষেপে যায় রেজি ব্রাউন, কিন্তু সে সাথে সাথে তাদেরকে অ্যাটাক করে না বা তাদেরকে কনফ্রন্ট করে না, সে একটু ওয়েট করে ঠান্ডা মাথায়। ইন দ্য মিন টাইম অ্যাপ লঞ্চের সময় চলে আসে। তারা অ্যাপটা লঞ্চ করে 2011 সালের জুলাইয়ে। অ্যাপ লঞ্চ করার সঙ্গে সঙ্গেই যে এটা হিট হয়ে গিয়েছিল তা না, এটা একটু সময় নিয়েছিল, কিন্তু ব্যবহারকারী ভালো পরিমাণে আসতে শুরু করে। আর এই টাইমে এভান স্পেগেল রেজি ব্রাউনকে একটা কাজ দেয়, বলে যে আমরা যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের এই জিনিসটাকে চিন্তা করেছি, এটাকে এই কোম্পানির নামে তুমি পেটেন্ট করায় নিয়ে আসো, কারণ এই জিনিসটার পেটেন্ট করি নাই আমরা। অন্য কোনো কোম্পানি যদি এটা কপি করে ফেলে তাহলে তো এটা চলে যাবে, এটা আর আমাদের হাতে থাকবে না। আর এই পেটেন্ট করতে বলার পেছনে আরেকটা কারণও ছিল। পিকাবু নাম যেটা দিয়ে তারা অ্যাপটা লঞ্চ করেছিল, এই নামের আরেকটা প্রতিষ্ঠান ছিল, সেটা তাদেরকে সিস অ্যান্ড ডিসিস্ট লেটার পাঠিয়েছিল যে তোমরা তোমাদের নাম পরিবর্তন করো আর না হলে ব্যবসা বন্ধ করে দাও। এখন বাধ্য হয়ে তাদেরকে নামটা চেঞ্জ করতে হয়েছিল। এই কারণে এভান স্পেগেল চাচ্ছিল যে এই প্রতিষ্ঠানের যা যা আছে সেই জিনিসগুলোর মালিকানা যে শুধু তাদেরই, এই বিষয়টা নিশ্চিত করতে। আর রেজি ব্রাউন এখানেই মাথার খেলাটা খেলে। সে এই পেটেন্টটা ফাইল করে ঠিকই, কিন্তু এটাতে ইনভেন্টর হিসেবে তার নামটা সবার আগে দেয়। যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের কথা সে প্রথমে ভেবেছে এবং তারপরে এটার কো ইনভেন্টর হিসেবে এভান স্পেগেল এবং ববি মার্ফি এই জিনিসটা হেল্প করেছে। এইভাবে সে পেটেন্টটাকে সাজায় এবং এটা করার পরে সে এই ব্যাপারে কাউকে কিছু বলে না, এই কাগজটা তার কাছে রেখে দেয়। এদিকে এভান স্পেগেল তো বারবারই কাগজটা চাচ্ছে, সে দেখতে চাচ্ছে যে পেটেন্ট ফাইল হয়েছে কিনা। তো এভাবে কয়েকদিন যাওয়ার পরে এভান স্পেগেল ইভেনচুয়ালি জানতে পারে যে রেজি ব্রাউন এই কাজটা করেছে এবং এটা নিয়ে শুরু হয় তুমুল ঝগড়া তিনজনের মধ্যে। বেশ কয়েক দফা ঝগড়া হয়, কথা কাটাকাটি হয় এবং এগুলোর মধ্য দিয়ে রেজি ব্রাউন জেনে যায় যে টয়োটা গ্রুপে তার কোনো অংশীদারিত্ব নেই। ফলে রেজি ব্রাউন একটা প্রস্তাব দেয় যে হাউ অ্যাবাউট এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার 40% এবং 40%, এই 80% তোমরা দুজন রাখো, আমাকে জাস্ট 20% দাও, আমরা এই জিনিসটাকে সেটেল করে ফেলি। বাট এভান স্পেগেল এবং ববি মার্ফি এতে রাজি হয় না। তার কথা হচ্ছে যে তোমাকে আমরা কোনো অংশীদারিত্ব দিব না। তো এটা নিয়ে আরও কিছু বিতণ্ডতা হওয়ার পরে রেজি ব্রাউন বলে বসে যে আমি এই টিম গুছিয়েছি এবং আমি তোমাদেরকে এক করেছি এবং তোমাদের ট্যালেন্টকে এই নির্ধারিত পথে আমি নিয়ে এসেছি। এই কথাটা শোনার পরে এভান স্পেগেল পুরোপুরি খেপে যায় এবং রেজি ব্রাউনকে স্ন্যাপচ্যাটের যে সার্ভার টার্ভার ছিল সেগুলো থেকে বাদ দিয়ে দেয়, তার অ্যাকাউন্ট লকড করে দেয়। এবং রেজি ব্রাউন ওই টাইমে এভান স্পেগেলের যে বাবার বাসা ছিল, তারা যেখানে থাকছিল সেখান থেকে বের হয়ে চলে আসে। এই ঘটনা হচ্ছে 2011 সালের অগাস্টের। তো তারপরে স্ন্যাপচ্যাট কিন্তু খুব দ্রুত ইউজার পেতে শুরু করে এবং এটা আস্তে আস্তে পপুলার হতে শুরু করে। টিনেজারদের মধ্যে এটা ব্যাপক সাড়া ফেলেছিল, কারণ একটা মেসেজ পাঠানো যাচ্ছে, সেটা উধাও হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, এই কনসেপ্টটা তারা খুব পছন্দ করেছিল। যখন ইউজারদের কাছে এটা জনপ্রিয় হতে শুরু করলো তখন কিন্তু নিউজ মিডিয়াগুলো এটা পিক করতে শুরু করলো এবং আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে স্ন্যাপচ্যাট এত বড় হয়ে গেছে যে এটা নিয়ে বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে। এবং 2012 সালের মে মাসে তারা বড় লেভেলের একটা ফান্ডিং পায়। এই ফান্ডিংয়ের খবরও খুব ফলো করে এই মিডিয়াগুলোতে প্রচার হয়। তো রেজি ব্রাউন তো দূরে থাকলেও এই জিনিসগুলো জানছিল। তো সে সময় আবারও এভান স্পেগেল এবং ববি মার্ফিকে একটা ইমেল পাঠায় এবং ইমেল পাঠিয়ে নিজের দাবি দেওয়া তুলে ধরে। সেখানে আবারও সে প্রস্তাব দেয় যে আমাকে 20% দাও এবং তোমরা দুজন 80% রাখো, তাও এই জিনিসটা সেটেল করো। ওই ইমেলে রেজি ব্রাউন আরেকটা কথা বলেছিল যে এবার যদি এটা সমাধান না করা হয় তাহলে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশনে যাব এবং তোমরা যে এভাবে ফান্ড কালেক্ট করছো বিভিন্ন জায়গা থেকে সেটা কিন্তু আমি বন্ধ করে দেব। তো এবার স্ন্যাপচ্যাটের আইনজীবীরা রেজি ব্রাউনকে উত্তর দেয় এবং তারা এক কথায় বলে দেয় যে তোমার এই কোম্পানিতে কোনো কন্ট্রিবিউশন নেই। তো রেজি ব্রাউন মামলার প্রিপারেশন নিতে থাকে। ইভেনচুয়ালি 2013 সালে গিয়ে মামলাটা হয় এবং দেখা যায় যে রেজি ব্রাউন অনেক প্রমাণ উপস্থাপন করেছে যেখানে তার অস্তিত্বের বিষয়টা আছে, সে যে এখানে ইনক্লুড ছিল সেই বিষয়গুলো, সেই জিনিসগুলো প্রমাণ করে দিচ্ছে। যেমন অনেক ইমেল ছিল, এমনও ইমেল ছিল যেগুলো স্বয়ং এভান স্পেগেল নিজে লিখেছে। সেখানে তিনি লিখেছে যে আমি আমার 2 বন্ধুর সঙ্গে মিলে একটা অ্যাপ তৈরি করছি। তো এই জিনিসটাকে তো আসলে ডিনাই করার কোনো সুযোগ নাই। আবার তাদের 3 জনের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছিল সেগুলোও রেজি ব্রাউন সামনে নিয়ে আসে
এগুলো দিয়েও প্রমাণ হয়ে যায় যে রেজি ব্রাউন এইটার একটা অংশ ছিল বা পার্ট ছিল, এবং স্ন্যাপচ্যাটের আইনজীবীরা যে বলছে যে সে কোনো কিছুই করে নাই, ব্যাপারটা তা না, তারও একটা ভূমিকা ছিল। তো আলটিমেটলি স্ন্যাপচ্যাট রেজি ব্রাউনের সঙ্গে একটা সমঝোতায় আসে এবং তাকে $157.5 মিলিয়ন দেওয়া হয় এককালীন, যে সে আর কখনো স্ন্যাপচ্যাটের কোনো মালিকানা বা অংশীদারিত্ব কিচ্ছু দাবি করবে না এবং নিজেকে ফাউন্ডার বলেও পরিচয় দেবে না, এবং ওনার ওই পার্ট ওখানেই শেষ। এই সমঝোতাটা হয় 2014 সালে। তারপর থেকে এই 2025 পর্যন্ত স্ন্যাপচ্যাট অনেকগুলো চড়াই উতরাই পার করেছে এবং অনেক উপর এসেছে। এটা এখন $1 বিলিয়ন কোম্পানি, এবং এর যে দুই ফাউন্ডার বলে পরিচিত যে দুইজন, এভান স্পেগেল এবং ববি মার্ফি, তারা এক একজন এখন বিলিয়নিয়ার। অন্যদিকে যার আইডিয়া থেকে এই পুরো প্রতিষ্ঠান, সে পেয়েছে মাত্র $157.5 মিলিয়ন। এই হলো স্ন্যাপচ্যাটের ফাউন্ডারদের বিতর্ক বা মজার গল্পটা। যাই হোক, আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।